আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমাদের সঙ্গে আমন্ত্রিত অতিথি হিসেবে আছেন সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মহসিন রশিদ। জনাব মহসিন রশিদ, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। জনাব জনাব মহসিন রশিদ, আপনার কাছে আমি অনেক কৃতজ্ঞ এই কারণে যে আপনি প্রথমবারের মতো আপনার এই ব্যস্ত সময়ের মাঝেও আমাদের অনুষ্ঠানে সময় দিয়েছেন। আমাদের দর্শকদের পক্ষ থেকে আপনাকে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। ধন্যবাদ। ধন্যবাদ আপনার দর্শকদের জন্য শুভেচ্ছা। আমি আলোচনা করতে চাচ্ছি আজকে। আপনি একটা জিনিস নিশ্চয়ই খেয়াল করেছেন যে একদিন আগে আমাদের পার্লামেন্টের একজন মেম্বার, স্বতন্ত্র সংসদ সদস্য অ্যাডভোকেট ব্যারিস্টার রুমিন ফারহানা, উনি একটা কথা বলেছেন। সেটা হলো যে বাংলাদেশে আগামী 100 বছরেও আর কোনো গণ অভ্যুত্থান হওয়ার কোনো সম্ভাবনা নেই। এবং এটা বলেছেন, এটা হতাশার থেকে বলেছেন যে যাদের উপর ভরসা করা হয়েছিল, যারা এটা দাবিদার ছিল, তারা এমন এমন আচরণ করেছেন, এমন এমন কাজ করেছেন যে প্রেক্ষিতে তাদের ডাকে সাধারণ মানুষ আর রাস্তায় কখনোই নামবে না, এবং তরুণদের উপর এক ধরনের মানুষের মধ্যে নেতিবাচক একটা ধারণা জন্ম নিয়েছে। এই যে বক্তব্যটা, এটা সঙ্গে আপনি কতটুকু একমত? আপনি এটাকে কিভাবে দেখেন? অভ্যুত্থান তো দেশে বারবার হওয়া উচিত না। এই 54 বছরে কতবার অভ্যুত্থান হয়েছে, কতবার সরকারকে আমরা ফেলেছি। কোনো সময় হোম গ্রোন হয়েছে, কোনো সময় বিদেশি হস্তক্ষেপ হয়েছে, কোনো সময় যে জুলাই হয়েছে এটা তো হোম গ্রোন না, এটা তো একটা কনস্পিরেটোরিয়াল অভ্যুত্থান, যেখানে আমেরিকান তৎকালীন অ্যাডমিনিস্ট্রেশন অনেক টাকা ফেলেছে। ডিপ স্টেট ওয়াজ ইনভলভ, দুই জায়গায় ডিপ স্টেট ইনভলভ ছিল। তো এইটা তো অভ্যুত্থান না, এটা একটা কনস্পিরেসি। একটি সরকারকে ফেলে দেওয়ার জন্য কনস্পিরেসি করা হয়েছে। এবং এই কনস্পিরেসির মধ্যে যারা আর্টিস্ট ছিলেন, ওরা জুলাই যুদ্ধে যারা নিজেকে বলে দে ওয়ার দি আর্টিস্ট এইটার ইসে। যদি এটা হোম গ্রোন হতো, সত্যিকারের অভ্যুত্থান হতো, সত্যিকারের যদি এরা আন্দোলন এর মাধ্যমে যদি ওই সরকারটাকে ফেলতেন, তাহলে এক ডিফারেন্ট সিচুয়েশন হতো। কিন্তু সেটা যখন হয় নাই, এটা একটা কনস্পিরেসি হয়েছে। এখন এই কনস্পিরেসি তো ওপেন আছে। এখন তো আমেরিকান স্টাবলিশমেন্ট ডিক্লাসিফাই করে দিয়েছে। এখন তো আমরা সবাই জানি যে রোনাল্ড রিগানের সময় থেকে এই আইআরআই, এনডিআই, এইগুলি কিভাবে, ইউএসএ এইগুলি কিভাবে টাকা ঢেলে ঢেলে বিভিন্ন দেশে বিভিন্ন রোনাল্ড রিগানের পরে যে প্রথম অভ্যুত্থান যে সরকারকে ফেলা হয়েছিল, সেটা ছিল হাইতির অ্যাস্টেরাইট অ্যারেস্টাইট বা হোয়াট এভার, ওই যে প্রেসিডেন্ট, ওনাকে ওনাকে ফেলার পর আজ পর্যন্ত হাইতি নর্মাল হতেই পারে নাই। হাইতি চলে গেছে এখন গ্যাংস্টারদের হাতে। এখন এই গ্যাংস্টারদের থেকে উদ্ধার করার জন্য ইভেন বাংলাদেশ আর্মিকে তারা চাপছে, বিভিন্ন দেশের আর্মিকে দিয়ে ওইটা কিভাবে উদ্ধার করা যায়। আপনি হন্ডুরাসে করেছেন, অনেক জায়গায় করেছেন, দিস আ হোল লিস্ট অফ ইট। এ কে করেছে? আইআরআই, এনডিআই, এদের টাকা পয়সাকে। দিস ইজ এ ব্যাড থিং। এইটা আমাদের জনগণের অভ্যুত্থান ছিল না। এইটা জনগণ এর অভ্যুত্থান থাকলে ভিন্ন চিত্র হতো। অভ্যুত্থান এরশাদ সাহেবের সময় যেটা হয়েছিল, পলিটিক্যাল পার্টি তারা সবাই মিলে একত্র হয়ে এগ্রিমেন্ট সই করে একটি অভ্যুত্থান করেছিল, এবং এটা সাংবিধানিক ভাবে কার্যকর করা হয়েছিল। এরশাদ সাহেব প্রথমে মওদুদ সাহেব রিজাইন করলেন, তারপরে শাহাবুদ্দিন সাহেবকে দেওয়া হলো, রাষ্ট্রপতি হোসেন মোহাম্মদ এরশাদ রিজাইন করলেন, তখন শাহাবুদ্দিন সাহেব অ্যাক্টিং প্রেসিডেন্ট হয়ে গেলেন। তখন কিন্তু উনি ফুল ফ্লেজেড প্রেসিডেন্ট ছিলেন না, অ্যাক্টিং প্রেসিডেন্ট ছিলেন। ওনার সাবস্ট্যান্টিভ অফিসটা ছিল ভাইস প্রেসিডেন্ট। ওইটা অভ্যুত্থানের মধ্য দিয়ে একটা হয়েছিল। আর সব পলিটিক্যাল পার্টি সেখানে একটা এগ্রিমেন্ট করেছিল, যার মধ্যে আওয়ামী লীগও ছিল, বিএনপিও ছিল, জামাতও ছিল, সবাই সই করেছিল। উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দিস, যে আমাদের এইখানে এটা অভ্যুত্থান ছিল না, এটা একটা 2018 সনে যখন কোটা আন্দোলন করেছে নূর, তখন এই নাহিদ টাহিদ সব কিন্তু নূরের সাথেই ছিল। এরা 2018-তে আন্দোলন যেটা হয়েছে ওইটা এক পর্যায়ে গিয়েছে। তারপরে এই আন্দোলনকে দাঁড় করিয়ে আবার পরবর্তীতে 2014-তে এইটাকে আমেরিকান
হিসেব থেকে টাকা পয়সা দিয়ে, এর মধ্যে ইউনিভার্সিটি প্রফেসররা ছিল, এর মধ্যে আমাদের বদিউল আলম মজুমদার টুজুমদারের মতন যারা নিজেকে বিরাট সিভিল সোসাইটি বলে, তারা সবাই ছিল, তারা সব টাকা পয়সা খেয়েছে। আসিফ নজরুল ছিল। ইভেন আই উইল গো টু দিস এক্সটেন্ট অফ সেইং দ্যাট আমাদের সিভিল সার্ভেন্টস, পুলিশ এবং আরো যারা সিকিউরিটির মধ্যে আছেন, দে অল গট মানি। সবাই ওই কনস্পিরেসির মধ্যে ছিল। তো কোয়েশ্চেন ইজ, আমি তো তখন হাসিনার বিরুদ্ধে, শেখ হাসিনার বিরুদ্ধে অনেক আন্দোলন করেছি, মামলা মোকদ্দমা হয়েছে, আমি ফোর ফ্রন্টে ছিলাম, উকিলদেরকে নিয়ে আন্দোলন করেছি। কিন্তু এইটা তো আমার তো খুশি হওয়ার কথা, বাট আমি তো খুশি হতে পারছি না। বিকজ আপনি একটি সরকারকে যদি আপনি কনস্পিরেসি করে সরিয়ে দেন বা সরান, ওর মধ্যে ইউনুস ওয়াজ ইনভলভড ইন দি কনস্পিরেসি, এইটা তো একসেপ্টই করেছে আপনার ব্যারিস্টার মোল্লা, ওই যে জামাত ইসলামের যে লিয়াজও করে ইউরোপে। এটার তো ভিডিও আছে যে কিভাবে ইউনুস ওয়াজ ইনভলভ, নিজের মুখেই বলেছে এইসব কথা। So, এই যে একটা কনস্পিরেসি হয়েছে, এই কনস্পিরেসিটা তো দেশের বিরুদ্ধে হয়েছে। বিকজ এই কনস্পিরেসি করে কি হয়েছে, আপনি একজনকে বসিয়েছেন, ইউনুসকে, যে একটা আন্তর্জাতিক ভাবে রেকগনাইজ ফ্রড, যে কোনো নোবেল পায়। বাংলাদেশ লোকজন এত ইমোশনাল, এত সেন্টিমেন্টাল যে তারা নোবেলকে, নোবেল লরেট ওকে কি যে মনে করে ফেলেছে, গড নোজ। ওকে তো একটা টেলিনর কিনে দিয়েছে, গ্রামীণ 017 যেটা ইউজ করে, ওর যে পার্টনার আছে নরওয়ের, টেলিনর, সে কিনে দিয়েছে। আর ওকে সহায়তা করেছে এটার মধ্যে তৎকালীন ফ্রেঞ্চ প্রেসিডেন্ট, তৎকালীন ওয়ার্ল্ড ব্যাংকের প্রেসিডেন্ট, ক্লিন্টনসরা, ওবামা, এরা সবাই টাকা সে দিয়েছে, এবং এরা সবাই ওই নমিনেশন গুলি ঠিক করেছে। তো এইটা তো ইটস 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 এ পারচেজ দিয়ে, এটা তো সে পায়নি। আর ইভেন একটু চিন্তা করেন, সে যদি আপনাকে দিতেই হয়, আপনি ওকে ইকোনমিক্সে দেন, যদি আপনার এই এই যে গ্রামীণ বা এইটা মাইক্রো ক্রেডিটে দিতে হলে ওইটাতে দেন, বাট ওটা তো দিতে পারবে না। বিকজ মাইক্রো ক্রেডিটের তো ফাদার ইজ নট, জন্মদাতা ইজ নট ইউনুস। ইউনুস তো এইখানেও ফ্রড করেছে, আপনারা হয়তো অনেকেই জানেন না। এই প্রজেক্টটা ছিল চিটাগং ইউনিভার্সিটির প্রজেক্ট, ইকোনমিক্স ডিপার্টমেন্টের প্রজেক্ট। সেখানে ইউনুস একটা শিক্ষক ছিল, এবং এই প্রজেক্টটা তাকেও দেওয়া হয়নি করতে। এই প্রজেক্টটা দেওয়া হয়েছিল আরেকজন প্রফেসরকে, লেকচারারকে, এবং ওকে দেওয়া হয়ে গেছিল ইরিগেশন নিয়ে কাজ করতে। কাকে? ইউনুসকে, চিটাগং ইউনিভার্সিটি ইকোনমিক্স ডিপার্টমেন্ট। যাই হোক, এই মাইক্রো ক্রেডিট নিয়ে তারপরে বাংলাদেশ কৃষি ব্যাংকের ব্রাঞ্চ খোলা হয়েছিল চিটাগং ইউনিভার্সিটিতে এটা করার জন্য। এবং এটা আমি বলছি না, এইগুলি স্ট্যাচুটে লেখা আছে, গ্রামীণ ব্যাংকের যে স্ট্যাচুট আছে, অনেক কিছু সেখানে লেখা আছে। আর সে বইয়ের পর বই লিখে যে আই এম দি ফাদার অফ গ্রামীণ ব্যাংক। বুঝি, আমি বলতে চাচ্ছি, আপনি যে কথাটা বলবেন, আপনি যদি যেহেতু বললেন এটা একটা ষড়যন্ত্র, কিন্তু এখানে তো দেশের মানে সর্বস্তরের মানুষ তো একভাবে ইনভলভ হয়েছিল, এবং মানুষ হয়তো এখন বুঝতে পারছে যে তারা প্রতারণার শিকার হয়েছিল। এবং যদি বুঝে থাকে, অফকোর্স। সেই সাধারণ মানুষের এখন যে মানসিক অবস্থা, তারা তো বুঝেছে তারা আস্তে প্রতারিত হয়েছে। এবং এই সময়ে আমরা দেখতে পাচ্ছি শেখ হাসিনা ঘোষণা দিচ্ছেন যে উনি ডিসেম্বরের মধ্যে ফিরবেন। তাহলে এখন সব মিলিয়ে সাধারণ মানুষের মানসিক অবস্থাটা কেমন দাঁড়াচ্ছে? দেখেন, জনগণ যে প্রতারণা ওদের সাথে করা হয়েছে, এইটা তো এখন তারা বুঝছে যে কিভাবে, যদি প্রতারণা না হতো তাহলে আজকে ইউনুস যে লুটপাট করেছে, যে কারাপশন করেছে, এবং এই যে এত বাচ্চা মারা যাচ্ছে, সে এই যে এই জিনিসগুলি তো রুটিন। রুটিনটা কি? ইউনিসেফের মাধ্যমে তারা এটা ইয়ে করবে, ডিজি হেলথ এইটা পাঠাবে, তারা স্যাংশন করবে, এই ভ্যাকসিন গুলি আসবে। আজকে এদের জন্য মারা যাচ্ছে এই বাচ্চারা। কিন্তু উনি, বাচ্চারা আজ পর্যন্ত বলে নাই যে আমি দুঃখিত, এটা আমার আমার ভুল হয়েছে, আমাকে এটা খেয়াল করা উচিত ছিল। না, উনি তা বলছেন না। উনি যেটা বলছে, উনি ওই সিএনএন এর যে মালিক কিং মারা গেল, যে এটাকে প্রমোট করেছিল সিএনএন অ্যাজ এ নিউজ চ্যানেল, ওর জন্য উনি এক পাতা লিখে দিয়েছে, বিরাট একটা এসে লিখেছে তার জন্য। আমরা তো প্রতারিত হয়েছি, এটা কোনো সন্দেহ নাই।
এখন যে শেখ হাসিনা যে কথাটি বলছেন উনি জি ডিসেম্বরে ফিরবেন, উনি কিন্তু আপনারা জানেন, সবাই জানে যে উনি চিন্তা ভাবনা করে এই কথাটি বলেছেন যে ডিসেম্বরে ওনাকে ফিরতে হবেই দেশে। উনি এই দেশের নাগরিক, উনি এই দেশে ফিরবেন, ওনার এই দেশে মাটি হবে যদি উনি মারা যান বা ওনাকে যদি ঝুলিয়ে দেয়। কিন্তু আমার কথা হচ্ছে এখানে যে শেখ হাসিনা তো পলাতক না। শেখ হাসিনাকে তো আপনারা প্লেনে, হেলিপ্যাড থেকে গণভবন থেকে আপনি তেজগাঁতে C-130 তুলে, ইনক্লুডিং হার সিকিউরিটি, এসএসএফ এর কিছু লোকজন ওদের সাথে গেছে, কিছুক্ষণের জন্য ট্রান্সপন্ডার বন্ধ করেছে ওই এয়ারক্রাফট, ইন্ডিয়াতে যাওয়ার পর ট্রান্সপন্ডার অন করেছে এবং ইন্ডিয়ান এয়ারফোর্সের বিমান বাহিনীর প্লেন এই C-130 কে এক্সপোর্ট করে ইন্ডিয়ান এয়ারফোর্স বেসে আপনি ওনাকে রেখে এসেছেন। ওনাকে কিভাবে রেখেছেন? অ্যাজ দি প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ। ওই স্টেটাসটা তো ওনার আছে এখনো, যদিও ডিজোরে প্রাইম মিনিস্টার হলেন আমাদের তারেক রহমান, ঠিক আছে, এটা আরেক বাট ডিফ্যাক্টো প্রাইম মিনিস্টার তো শেখ হাসিনা আছেনই, উনি তো রিজাইন করেন নাই। মতিউর রহমান বলে যে ওনার ভ্যানিটি ব্যাগে রেজিগনেশন লেটার ছিল। মতিউর রহমান কি এই ভ্যানিটি ব্যাগ খুলে দেখেছে? মানে এইসব গল্প থেকে করে আমি বুঝি না। ইউ সি, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্যাট উনি ওইখানে ওনার ইন্ডিয়াতে স্টেটাস কি? প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ। উনার স্টেটাস তো ইজ নট রেফিউজি, উনার স্টেটাস তো এসাইলাম না। তো আমার এখানে এখন দুইজন আছেন, একজন ডিফ্যাক্টো যার ক্ষমতা নাই বা উনি ওইখানে ডিফ্যাক্টো হিসাবে প্রাইম মিনিস্টার আছেন, আর দুজনে তারেক সাহেব ইলেকশন করেছেন, ইলেকশন করে জিতেছেন, এখন উনি দেশ চালাচ্ছেন, এবং উনি হলেন দেশের প্রধানমন্ত্রী, ভেরি গুড। কিন্তু প্রশ্ন হচ্ছে শেখ হাসিনা যখন বলেছে যে আমি আসবো, আমরা সবাই জানি যে শেখ হাসিনা ইজ এ ভেরি হট পটাটো, খুব গরম আলু। ইটস নট ইজি। এ হট পটাটো ইজ এন ইডিয়াম ইন ইংলিশ। ও এত সোজা না শেখ হাসিনাকে হ্যান্ডেল করা। বুঝছি, সরকারের জন্য ভালো হবে যদি সরকার একটি ডায়লগ, ট্রাইপার্টাইট ডায়লগ, বাংলাদেশ, ইন্ডিয়া এন্ড শেখ হাসিনা, যদি এই সরকার শেখ হাসিনার সাথে ডাইরেক্টলি বসতে না চায় তাহলে ইন্ডিয়ার সাথে বসবে এবং শেখ হাসিনা ওইখানে, আমরা দেখছি না ইনডাইরেক্ট কথা হয় না, আমেরিকা ইরানের সাথে ইনডাইরেক্ট কথা বলে না। তো এই জিনিসগুলি আছে, এইটা যদি ডায়লগ করে ওনাকে আনা যায় তাহলে সবচেয়ে উত্তম হয় যে উনি এসে কিভাবে সারেন্ডার করবেন, ওনার সিকিউরিটি কিভাবে দেবেন, আপনি ওনাকে রাখবেন কোথায়? ওনার তো কোনো ঘর বাড়ি নাই বাংলাদেশে, ওনার বাপের ঘরও নাই, ওনার আরো যে ট্রাস্টের ঘর বাড়ি ছিল সব আপনারা ভেঙে দিয়েছেন। ওনার আহ, আমি জানি না সুধা সদনও বোধহয় আগুন টাগুন দিয়ে দেওয়া হয়েছে, ওনার তো কিছু নাই, উনি থাকবে কোথায়? এইগুলি কে করবে? গভর্নমেন্ট অফ বাংলাদেশ উইল হ্যাভ টু ডু দিস। তো এই জিনিসগুলি করতে হলে তো আপনাকে বুঝতে হবে, শেখ হাসিনার সাথে বসতে হবে, ইন্ডিয়ার সাথে বসতে হবে যে কিভাবে উনি কি প্লেনে আসবেন না উনি বর্ডার দিয়ে আসবেন। বর্ডার দিয়ে আসলে কোন বর্ডার দিয়ে উনি আসবেন? যশোর, বেনাপোল, আহ, না ব্রাহ্মণবাড়িয়া, যে কি আখাউড়া, কোন দিক থেকে উনি ঢুকবেন? ত্রিপুরা দিয়ে ঢুকবেন না কোন দিক থেকে? এই জিনিসগুলি তো ঠিক করতে হবে। আর এই জিনিসগুলি ঠিক না করলে উনি যদি না আসতে চান আর উনি যদি চলেই আসেন তাহলে ওই সিকিউরিটি উইল বি গিভেন বাই দ্য ইন্ডিয়ান্স। ইন্ডিয়ান উইল গিভ দ্য সিকিউরিটি। ওরা কোন লেভেলের সিকিউরিটি দেবে এটা তো আমরা জানি না। আই ডোন্ট নো হোয়াট লেভেল অফ সিকিউরিটি। ওনাকে কি যদি প্লেনে আসেন, ওই প্লেনটা কি ইন্ডিয়ান প্লেন হবে না বাংলাদেশি প্লেন হবে? C-130 কি আবার যাবে? ওনাকে কি বাংলাদেশ ফাইটার্স কি ওনাকে স্পোর্ট করে নিয়ে আসবে? উই ডোন্ট নো। এই জিনিসগুলি তো ওয়ার্কআউট করতে হবে, নাহলে অনেক বিপদ হবে দেশের জন্য। আই ক্যান টেল ইউ দিস মাচ আচ্ছা, যে এই যে দেশের সভারেন্টি উইল বি আইসিটি আইসিটির যে চিফ প্রসিকিউটর উনি তো বলতেছেন যে উনি এলেই উনাকে এয়ারপোর্ট থেকে অ্যারেস্ট করা হবে, কারণ উনি তো দণ্ডপ্রাপ্ত ব্যক্তি। এইগুলি ডিসপিউটেবল। দেখেন এই কথাটি সব ডিসপিউটেবল, এই কারণে ডিসপিউটেবল যে ওনাকে কি
30 দিনের মধ্যে যে আপিলের যে প্রভিশনটা আছে, আপিল এর প্রভিশনে কন্ডোনেশন চাওয়া যায়, অর্থাৎ আমি এই কারণে সময় মতন করতে পারি নাই, কাজে আমার এই ডিলেটা এইটা কন্ডোন করা হোক। এখন সে কি বলছে না বলছে এইটা তো আমার আলোচনার ব্যাপার না, এটা সে বলবে, হোয়াট এভার হি সেজ। নাহিদ বলছে যে উনি আসতে পারেন, এসে সোজা মঞ্চে উঠে যাবেন যেখানে ওনাকে ঝুলাই দেওয়া হবে। মানে এত সোজা কথা এগুলি মনে করতেছে, অ্যাজ ইফ মানে ইট ইজ নট শেখ হাসিনা, এইটা হলো হোসেন রশিদ বা মাসুদ কামাল বা ওদের মতন একটা নর্মাল একটা লোক। নো, ইটস নট লাইক দিস। আপনাকে বুঝতে হবে সে এখনো প্রাইম মিনিস্টার ডিফ্যাক্টো। উনি অনেক ধরনের কাজ করতে পারেন, অনেক ধরনের কলস দিতে পারেন উনি এইখানে। এখন তো উনি অডিও দিয়েছেন, এরপরে হয়তো আপনারা দেখবেন যে উনি ভিডিও সাক্ষাৎকার দেওয়া শুরু করেছেন। উনি কি একা আসবেন, না ওনার সাথে আন্তর্জাতিক আহ, অনেক সংস্থা লাইক হিউম্যান রাইটস ওয়াচ, আপনার এমনেস্টি ইন্টারন্যাশনাল বা আরো যে সংস্থাগুলি আছে, ওরা, ইউএন এর লোকজন, বিদেশি যারা রিপোর্টার্স, তারা তো ওনার সাথে আসবেন। এগুলি কিভাবে আসবেন, এই জিনিসগুলি তো ইটস নট সো ইজি। আপনি ওনাকে বেনাজিরের মতন গুলি করে দিতে পারবেন? প্রশ্নই ওঠে জি না। জি, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ অ্যাডভোকেট মোহসেন রশিদ। আপনাকে অনেক ধন্যবাদ। আপনি কিছু কিছু বিষয়ে খুবই খোলামেলা আপনার মতামত দিলেন। আমার ধারণা আমাদের দর্শকরা এটা পছন্দ করবেন। প্রিয় দর্শক, আপনারা শুনলেন সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মোহসেন রশিদের বক্তব্য। আশা করি আপনাদের ভালো লেগেছে। পরবর্তী সময়ে আমরা আবারও মিলিত হব ওনার সঙ্গে, যদি উনি সময় দেন। আপনারা ভালো থাকবেন। এখন এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।